ব্যাংক ঋণের স্মার্ট সুদ হার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে ঋণের সুদ হার নির্ধারিত হবে। এক্ষেত্রে ব্যাংকগুলো ইচ্ছে মতো সুদ হার নির্ধারণ করতে পারবে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, মুদ্রানীতি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদ হার বিদ্যমান শতকরা 8% থেকে 50 ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করে 8.50% নির্ধারণ করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণের পদ্ধতি স্মার্ট 6 মান্থস মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল প্রত্যাহার করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক ঋণের সুদ হার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ডলারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক লাফে ডলারের দাম বেড়েছে 7 টাকা। এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের নতুন এই দাম ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে 117 টাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে দাবি করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়ম ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। অনিয়মের ফলে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সিইসি আরও জানান, ভোটের সময় 34টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 25 জন আহত হয়েছে এবং 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট কম পড়ার জন্য ঝড় বৃষ্টি ও ধান কাটার মৌসুমকে দায়ী করেন সিইসি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটার বেশি হলে আরও ভালো হতো। ক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। প্রথম ধাপে 139 উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত 73টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে বিএনপি থেকে বহিষ্কৃত ইজাদুর রহমান মিলন, শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা এবং লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বহিষ্কৃত খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যরা আওয়ামী লীগ সমর্থিত। নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন, দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, কুষ্টিয়া সদরে আতাউর রহমান, খোকসাই আল মাসুম মোর্শেদ, চাঁদপুরের মতলব উত্তরে মানিক দর্জি, ঠাকুরগাঁওয়ের হরিপুরে আব্দুল কাইয়ুম, বালিয়াডাঙ্গিতে শফিকুল ইসলাম, লালমনিরহাটের পাটগ্রামে রুহুল আমিন বাবুল, পাবনার সাঁথিয়ায় মোহাম্মদ সোহেল রানা খোকন, সুজানগরে আব্দুল ওহাব, বেড়ায় মোহাম্মদ রেজাউল হক বাবু, ফরিদপুর সদরে শামসুল আলম চৌধুরী, চর ভদ্রাসনে আনোয়ার আলী মোল্লা ও মধুখালীতে মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, কক্সবাজার সদরে নুরুল আফসার, মহেশখালীতে জয়নাল আবেদিন ও কুতুবদিয়ায় ব্যারিস্টার হানিফ বিন কাশেম, নওগাঁর বদলগাছিতে শামসুল আলম খান, ধামইরহাট আজাহার আলী ও পত্নীতলায় আব্দুল গাফফার চৌধুরী, চট্টগ্রামের সীতাকুণ্ডে আরিফুল আলম, মৌলভীবাজারে জুরিতে কিশোর রায় চৌধুরী, বড়লেখায় মোহাম্মদ আজির উদ্দিন ও কুলাউড়ায় ফজলুল হক খান, ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন। আর দলের সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ দাবি করেছেন, বিএনপির ভোট বর্জনের আহ্বান সফল হয়েছে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন আবির আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র কবরে চলে গেছে। দেশ রক্ষায় গণতন্ত্র সহ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। এই ভুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশে উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে, সেটাকে তারা বর্জন করবে। আমি কথা গতকাল বলেছিলাম, আজকে আপনাদের সামনে বলতে চাই, যখন থেকে
ভোট শুরু হয়েছে, তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি কথা বলেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ নিয়ে। যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, এই যে তাদের ভোট বর্জন, এই যে না যাওয়া, এটার মধ্যে দিয়ে এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি দাবি করেন ভোটাররা ভোট দিতে গিয়ে কেন্দ্রে যাননি, বরং নির্বাচনকে যৌক্তিক করে তোলার জন্য বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাজানো লাইন তৈরি করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিছু আহত হয়েছে, প্রাণহানির ঘটনা নেই। ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে 30 থেকে 40%, সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষজনক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন IMF মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সংস্থাটি। আগামী অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলেও প্রত্যাশা তার। চলতি অর্থবছরে জিডিপি 5.4% প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। বাংলাদেশের জন্য অনুমোদন করার $470 কোটি ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে 2 সপ্তাহ থেকে ঢাকায় অবস্থান করছে IMF এর প্রতিনিধি দল। ঋণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করছে IMF। এরই মধ্যে 2 কিস্তিতে IMF এর ছাড় করা অর্থ পেয়েছে বাংলাদেশ। দুপুরে অর্থ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন IMF এর প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, গত 2 কিস্তির মতো তৃতীয় কিস্তি পেতেও কোনো সমস্যা হবে না। পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর IMF খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। পরে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে IMF মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও জানান, রিজার্ভ ও রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্য শর্তগুলোর অগ্রগতিতে সন্তুষ্ট তারা। বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে তৃতীয় কিস্তি পেতে বাংলাদেশের আর কোনো বাধা নেই। রিজার্ভ এবং রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে না পারলেও অন্য শর্তগুলোতে বেশ কিছু অগ্রগতি হয়েছে। 2 কিস্তিতে টাকা ছাড় দেওয়া হয়েছে, যা নিয়ম অনুযায়ী বাংলাদেশ পেয়েছে। IMF থেকে তৃতীয় কিস্তি পেতে আর কোনো বাধা নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF বোর্ড। সংস্থাটি মনে করছে, বেশ কিছু পদক্ষেপের কারণে আগামী অর্থবছরে মুদ্রাস্ফীতি 7% নেমে আসবে, আর চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%। তবে দেশ থেকে অর্থ পাচারের বিষয়টি অনেক গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছে এই প্রতিনিধি দল। অর্থ পাচারের বিষয়ে IMF তার নিজস্ব নীতি অনুসরণ করে। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে একই নীতিতে কাজ করা হয়। বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি অনেক গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে নিবিড়ভাবে BFIU এবং NBR এর সাথে আলোচনা হয়েছে। অনুমোদিত অর্থের প্রথম কিস্তি $44.78 কোটি গত বছরের ফেব্রুয়ারিতে এবং ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি $68.10 কোটি ছাড় করে সংস্থাটি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সীমান্তে বাংলাদেশি হত্যা বেড়েছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই সাথে ফিলিস্তিনের নৃশংস হত্যার নিন্দা জানান মন্ত্রী। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠকে 2 দেশের বাণিজ্য সহ রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ
মাহমুদ জানান, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা করার জন্য 2 দিনের সফরে আগামী 14 মে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 13 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনে বিরোধিতা করে ঢাকায় বিএনপি নেতাদের লিফলেট বিতরণকে মিডিয়া ট্রায়াল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। সীমান্তে যারা প্রহরী, দুই পক্ষেই যারা আছে, তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। প্রবাসের খবর। মেহেরপুরের কৃতি সন্তান সৌদি আরব তাবুক যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলীর উদ্যোগে ঐতিহাসিক 17 এপ্রিল মহান মুজিবনগর দিবস উদযাপন করা হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুকে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তাবুক যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন তাবু বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামাল উদ্দিন শিপন। যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মামুন হুসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সোহেল রানা, হাফিজুর রহমান, শফিক উদ্দিন, কবির হোসেন মেম্বার, ইয়ার হোসেন, বাহাউদ্দিন খান, আলম আনসারি সহ আরও অনেক নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর সরকারের বিভিন্ন ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহমাদুল কবিরের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম হিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাসসের নিউজ এডিটর আয়ুব ভূঁইয়া। এ সময় বক্তারা সাংবাদিকদের সুরক্ষার উপর জোর দিতে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান এবং বিজয় টিভি প্রতিনিধি আশরাফুল মামুন। সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন চট্টগ্রাম চন্দনাইশের কৃতি সন্তান মক্কা প্রবাসী এসকান্দর হোসেন। এর আগে তিনি একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজামেল হক এ তথ্য জানান। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন দেশে ছুটিতে গেলে এসকান্দর হোসেনকে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ব্যাপারে এসকান্দর হোসেন এনটিভিকে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের ভিত আরও মজবুত করব। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে মালয়েশিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতানের রেস্টুরেন্ট আলো ছায়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় 11 সদস্য কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। খন্দকার রাফিউল আমিন শরণকে সভাপতি, মেহেদি হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে নির্বাহী পরিষদ গঠন করা হয়। এছাড়া দাতুশ্রী সেলিম জালালকে প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা করে 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকৃতি ও জীবন ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এবং জুম মিটিংয়ে যোগদান করেন কেন্দ্রীয় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাতা মুকিত মজুমদার বাবু। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে সামনে রেখে 2009 সালে প্রতিষ্ঠিত হয় এমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বর্তমানে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সৌদি আরবের মক্কায় রামু সমিতির ঈদ পুনর্মিলনী ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার স্থানীয় একটি হোটেলে জুবায়ের আহমেদ ভুট্টুকে সভাপতি ও সমিতির সহসভাপতি মুক্তার আহমেদের উপস্থাপনায় এতে প্রধান আলোচক ছিলেন পবিত্র মসজিদুল হারাম শরীফের জুমার খুতবা বাংলা অনুবাদকারী শায়েখ AFM ওয়াহিদুর রহমান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডাক্তার এম এ মান্নান বিন মোজাম্মেল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিকদার, ব্যবসায়ী জহির আহমেদ, সাতকানিয়া লোহাগাড়া সমিতির সভাপতি মুরাদ চৌধুরী, ব্যবসায়ী ফরিদুল আলম, অর্থ সম্পাদক রাশেদ সুলতান চৌধুরী, প্রচার সম্পাদক এন আলম। শুরুতে কোরআন তেলাওয়াতের পর জুবায়ের আহমেদ ভুট্টোকে সভাপতি করে, শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোতাহের শিকদারকে সাংগঠনিক সম্পাদক করে 15 সদস্য বিশিষ্ট ঘোষণা করেন সৌদি আরব রামু সমিতির প্রধান উপদেষ্টা ও মক্কা প্রবাসী ফোরামের সভাপতি এম এ মান্নান বিন মোজাম্মেল।